আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্পের প্রথম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। হঠাৎ আমি দৌড়ে গিয়ে হুজুরের হাত ধরে বললাম, আচ্ছা হুজুর, ধর্ষণের আগে কোন দোয়া পড়তে হয়? হুজুর অবাক হয়ে বলে, ওই মিয়া, এগুলো কি বলেন? আমি বললাম, না মানে সহবাসের আগে তো দোয়া পড়তে হয়, সেটা আমি বিলক্ষণ জানি, কিন্তু ধর্ষণের আগে কি দোয়া পড়া লাগে না? হুজুর বলে, এই মিয়া, কারে ধর্ষণ করবেন? আমার মুখে যাকে ধর্ষণ করব তার কথা শুনে হুজুরের মাথায় হাত। হুজুর বলে, কি তাকে ধর্ষণ করবেন মানে? মিয়া গাঁজা টাজা খাইছেন নাকি? আমি বললাম, আরে হুজুর না, অনেক লম্বা কাহিনী। হুজুর বলে, বলতে থাকেন তো। তারপর আমি আমার বৃত্তান্ত সব খুলে বললাম হুজুরকে। সব শুনে হুজুর বেশ আশ্চর্য হয়, তিনি এবার ভাবনায় পড়ে গেলেন। হুজুর বলে, তারপরও আরেকটু ট্রাই করে দেখেন। আমি বললাম, না হুজুর, অনেক হয়েছে, এবার তো আমি ওকে ধর্ষণ করবই, আপনি শুধু বলে দেন ধর্ষণের আগে কোন দোয়াটা পড়তে হয়। কথাটা শুনে হুজুর যা করলো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এক প্রকার সেখান থেকে ভেগে চলে আসলাম। মনে মনে ভাবতে লাগলাম, ধর্ষণের দোয়া হুজুর না বললে কি হবে, নিজে থেকে কোনো একটা দোয়া বানিয়ে পড়ে আজকে ওকে ধর্ষণ করবই। এই ভেবে বাসায় চলে এলাম। প্রস্তুতি নিতে লাগলাম রাতে ওকে ধর্ষণ করার জন্য। রাতে যখন ওকে ধর্ষণ করতে গেলাম তখন বাঁধলো আসল বিপত্তি। যাকে ধর্ষণ করতে গিয়েছি হঠাৎ সে যা করলো তাতে আমার ধর্ষণ করা একদম ঘুচে গেল। কল্পনায়ও ভাবিনি এমন কিছু হবে। এরপর যা হলো। আমার নাম মুবাশির, সবাই আমাকে মুবাশির বলেই ডাকে। তবে আমার আরেকটা নাম আছে যেটা এখানকার কেউ জানে না। কেউ জানে না আসলে আমি কে, একসময় আমি কি ছিলাম। যাই হোক, সেটা ক্রমশ প্রকাশ্য। এখন বর্তমান আমি একজন সাধারণ মানুষ, একটা ভালো কোম্পানিতে জব করি। ঘরে বাবা আর আমার সৎমা আছে। সৎমা আমাকে নিজের ছেলে কখনোই মনে করতো না, কিন্তু মুখে প্রকাশ না করলেও আকার ইঙ্গিতে বুঝিয়ে দিত আমি তার সৎ ছেলে। প্রায় 10 বছর ওনার সাথে থেকেও যখন ওনার নিজের ছেলে হয়ে উঠতে পারলাম না, তখন থেকে একটা চাকরি নিয়ে তাদের থেকে অনেক দূরে আলাদা থাকতে শুরু করলাম। তবে এত দূরে চাকরি নিয়ে আলাদা থাকার পেছনে আরও একটা কারণ ছিল, সেটা আপনারা গল্পের মাঝেই জানতে পারবেন। যাই হোক, আমার ব্যাপারে কিছু বলে রাখি, আমি দেখতে খুবই হ্যান্ডসাম। উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল ফর্সা, বলতে গেলে সুদর্শন এক যুবক। এখন বর্তমান ভালো একটা কোম্পানিতে ম্যানেজার পোস্টে আছি। একা একটা ফ্ল্যাট নিয়ে নিজের মতো করে থাকি। একা মানুষ, খুব ভালোই নির্ভেজালে জীবন কাটছে। আর বাকি রইল বিয়ে শাদী, এসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। তবে একসময় ছিল, সেটা অনেক আগে মনের অন্তরালে দাফন করে ফেলেছি। বাট মানুষ যা চায় তা কি কখনো হয়? আমিও চেয়েছিলাম সারা জীবন একা কাটাবো, কিন্তু একজনের কথা রাখতে শুধু কথা না, বলা যায় তার কসম। সে আমাকে তার কসম দিয়ে বলেছিল আমি যেন বিয়ে করে নেই, সব ছেড়ে যেন স্বাভাবিক জীবনযাপন করি। তার কথা রাখতে নিজেকে পরিবর্তন করার জন্য বাসস্থান ছেড়ে অনেক দূরে চলে এসেছি। আমি পেরেছি তার সব কথা রাখতে, শুধু তার একটা কথা রাখার বাকি আছে, সেটা হলো বিয়ে। এখন ভাবছি তার শেষ কথাটাও রাখবো। তাই আমি আমার এক বন্ধুকে বিয়ের কথা বলতেই সে আমার জন্য মেয়ে দেখা শুরু করলো, কিন্তু কাউকে আমার পছন্দ হয় না। এমন একদিন আমাকে ফোন দিয়ে একটা মেয়ে দেখতে যাওয়ার কথা বলে। আমিও বললাম ঠিক আছে, বিকেলের দিকে চলে আসছি। তারপর বিকেলের দিকে আমি আমার বন্ধু দুজনে গেলাম মেয়ে দেখতে। কি বলবো, আমি মেয়েটিকে দেখে আমি চোখ সরাতেই পারলাম না। এক দেখাতেই মেয়েকে আমার পছন্দ হয়ে যায়। তার সৌন্দর্য কোনো অপ্সরা থেকে কম না, রূপের বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। মেয়েটি আমার সামনে যতক্ষণ বসেছিল আমি শুধু তাকেই দেখে গেছি। এটা দেখে আমার বন্ধু এবং মেয়ের মা বুঝতে পারলো মেয়েকে আমার পছন্দ হয়েছে। একসময় মেয়েটিকে ভেতরে নিয়ে যাওয়া হলো। মেয়েটিকে ভেতরে নিয়ে যাওয়ার সাথে সাথে মেয়েটির মা আমাকে বলে, বাবা, আশা করি আমার মেয়েকে তোমার পছন্দ হয়েছে। আমি লজ্জায় মাথা নিচু করে আছি, কিছু বলছি না। পাশে থাকা আমার বন্ধু বলে, আন্টি, আমার বন্ধুর আপনার মেয়েকে অনেক পছন্দ হয়েছে। ওর মুখের হাবভাবই বলে দিচ্ছে, দেখুন আন্টি, ওর কিছু চাই না, শুধু মেয়ে হলেই চলবে। এখন আপনি যদি কথা আগে বাড়ান তাহলে ভালো হয়। মেয়েটির মা বলে, সবই তো ঠিক আছে বাবা, কিন্তু ছেলের মা বাবার সাথে একটু কথা বলে নিলে ভালো হয় না? আমার বন্ধু বলে, সেটা আপনি চিন্তা করবেন না, আপনি চাইলে কালকেই ওর মা বাবাকে আসতে বলতে পারি। মেয়ের মা একগাল হেসে বলে, তাহলে তাই হোক, বিয়ের পাকা কথা না হয় ছেলের মা বাবার সাথে সেরে নেব। তখন আমি চুপ করে সব শুনছিলাম, তবে মনের ভিতর কেমন জানি একটা খটকা লাগছে। আমার খুব ইচ্ছে করছে মেয়েটার সাথে আলাদাভাবে কথা বলার। আদতে মেয়েটি বিয়েতে রাজি তো? মনের ভেতরে উসখুসটা আর দমিয়ে রাখতে পারলাম না। আমি বললাম, আমি কি ওর সাথে একটু আলাদাভাবে কথা বলতে পারি? আমার কথাটা শোনার সাথে সাথে মেয়েটির মা যেন বিচলিত হয়ে পড়লেন। তার মুখের ভাব কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। চট করে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলে, না বাবা, আসলে আমার মেয়ে খুবই লাজুক প্রকৃতির, তোমার সামনে আসতেই চাইছিল না, এক প্রকার জোর করেই নিয়ে এসেছি। তাই বাবা, আমি ক্ষমা প্রার্থী, তুমি ওর সাথে কথা বলতে পারবে না। উনি কথাগুলো এমনভাবে বললেন যে আমার মনে কোনো সন্দেহ জাগলো না। আমি নিমেষে ওনার কথাগুলো বিশ্বাস করে নিলাম। ব্যাস, তারপর আর কি। পরের দিন মা বাবা গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে এলো। দেখতে দেখতে সেদিনও চলে এলো। ধুমধামের সাথে আমাদের বিয়ে হলো। সবকিছু খুব নর্মালভাবে হয়ে গেল, কোনো প্রকার ঝামেলা হয়নি। বিয়ে হওয়ার পর বউ নিয়ে আমি আমার ফ্ল্যাটের জন্য উদ্যত হলাম।
যদিও মা বাবা বলেছিল বউ নিয়ে বাড়িতে ফিরতে, কিন্তু আমি যাইনি। আসলে আমি চাই না আমার সৎমা কোনো প্রকার ঝামেলা করুক। মা বাবাকে বললাম তোমরা না হয় আমার বাসায় আসো, কিন্তু তারা রাগ করে আমার বাসায় না এসে বাড়িতে চলে গেল। যেহেতু আমার বিয়েটা ক্লাবে হয়েছে, তাই আত্মীয় স্বজন সবাই সেখান থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর মেয়ের বাড়ি থেকে যারা এসেছিল তারাও চলে গেছে বিদায় নিয়ে। যেহেতু মেয়ের ভাই বোন বলতে কেউ নেই, তাই তার সাথে কেউ আসেনি। মেয়ের মা মানে আমার শাশুড়ি মা খুবই ভালো এবং খুবই অমায়িক মহিলা। বিয়ের দিনই তিনি আমাকে ছেলের মতো স্নেহ করলেন। বিদায়ের বেলা অনেকক্ষণ কান্নাকাটি করে আমাকে বোঝালেন যাতে আমি ওনার মেয়েকে কোনো প্রকার কষ্টে না রাখি। তারপর একসময় বিদায় নিয়ে বউকে নিয়ে গাড়িতে বসলাম। সাথে আমার এক দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের বউ মানে আমার ভাবি, তিনি আমাদের সাথে গাড়িতে বসলেন। কারণ আমার বাসায় কোনো লোক নেই, আমি একা থাকি। নতুন বউ নিয়ে একা বাসায় ফিরছি, কি করব সেটা আমি জানি না। তাই ভাইয়া ভাবিকে আমার সাথে দিয়ে দিয়েছে যাতে সব দিক তিনি সামাল দিতে পারে। ও আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি, মেয়েটি মানে আমার বউ, তার নাম হলো জান্নাতুল ফেরদৌস নোবা। যাই হোক, বউ নিয়ে একসময় বাসায় চলে আসলাম। তখন রাত 11:30 বাজে। গাড়ি থেকে নেমে ভাবি নতুন বউ নিয়ে ভেতরে চলে গেল। নোবাকে হালকা পাতলা কিছু খাইয়ে বাসর রাতে কি কি করতে হয় সব শিখিয়ে দিল। তারপর ফুল দিয়ে সাজানো খাটে বসিয়ে দিল। এরপর ভাবি ওকে আরো কি কি যেন বলতে লাগলো। এসব করতে করতে রাত এখন 12:30। এদিকে আমি ওয়েট করতে করতে অধৈর্য হয়ে পড়েছি। বাসর ঘরে যাওয়ার জন্য আমার যার তর সইছে না। আসলে আপনারা কিছু মনে করবেন না, বিয়ের দিন বাসর ঘরে যাওয়ার জন্য সব ছেলে এক্সাইটেড হয়ে থাকে। তাদের তখন ধৈর্য বলতে কিছু থাকে না। আর এমনিতেও আমার বলতে লজ্জা নেই। আসলে হয়েছে কি, আমি এমনিতেও একটু মেয়াসক্ত ছেলে, মানে বুঝতেই তো পারছেন। যাই হোক, আরো 15 মিনিট পরে ভাবি বের হলো। আমাকে হন্তদন্ত হয়ে পায়চারি করতে দেখে ভাবি মুচকি হাসলো। এরপর আমার সামনে এসে বলে, কি গো দেবরজি, তোমার দেখছি তর সইছে না, মনে হচ্ছে বাসর ঘরে যাওয়ার জন্য উতলা হয়ে আছো। আমি লজ্জা পেয়ে মুচকি হেসে মাথা নিচু করে মাথা চুলকিয়ে বললাম, না মানে ইয়ে। ভাবি একগাল হেসে বলে, হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না, যাও, তোমার জন্য যে তোমার মহারানী অপেক্ষা করছে। আমি এবার মাথা তুলে একগাল হেসে আর দাঁড়ালাম না। মনে মনে একরাশ উৎসাহ নিয়ে এগোতে লাগলাম বাসর ঘরের দিকে। এক প্রকার লুঙ্গি ডান্স দিয়ে বাসর ঘরে ঢুকলাম। কতদিনের মনের আশা আজ পূর্ণ হবে। আজ বউকে মনের মতো করে ভালোবাসবো, চুমো দিয়ে দিয়ে ভরিয়ে দেব। ওর নাকে, চোখে, কপালে, গালে, ওর ঠোঁটে চুমো খাবো। ওর প্রতিটা অঙ্গে অঙ্গে ভালোবাসার পরশ ছড়িয়ে দেব। ওর ঘাড়ে কিস করে দুই বক্ষ যুগলের মাঝে মুখ গুজবো। ওর প্রতিটা স্পন্দনের শব্দ কান পেতে শুনবো। আমার বাহুতে শক্ত করে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলবো। ইস, ভাবতেই কেমন কেমন জানি লাগছে। মনে মনে এসব ভেবে বউয়ের পাশে বসে বউয়ের হাত ধরতে যাব। হঠাৎ বউ আমাকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিল। আমি তো পুরোই বেকুব হয়ে গেছি। এটা কি হলো? বউ রক্তজবা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এমন মনে হচ্ছে ওর চোখ থেকে যেন আগুন ঝরছে, এই মুহূর্তে আমাকে ভর্ষ করে দেবে। কিন্তু আমি কি করেছি? আমার অপরাধী বা কি সেটাই বুঝতে পারলাম না। আমি হাঁ করে করুণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। তার চোখে মুখে ফুটে উঠেছে অসংখ্য রাগ আর ঘৃণা। গালে হাত ডলতে ডলতে বললাম, তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? আমি কি করেছি? যে ছেলে স্পষ্টভাবে কথা বলে সে আজ ভয়ে তোতলাচ্ছে। নোবা লাল চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আমাকে কিছু বুঝতে না দিয়ে আমাকে ধাক্কা মেরে বলে, ওঠ ওঠ বলছি, তোর সাহস কি করে হয় আমার পাশে বসার? আমি না উঠে একটু দূরে সরে বসলাম। ওর কথা শুনে আমার মাথায় যেন আসমান ভেঙে পড়লো। এক নিমেষে আমার সব স্বপ্ন আশা ভেঙে গেল। কি ভেবেছিলাম আর এখন কি হচ্ছে? আমি বললাম, এমন কেন করছো? আমাদের তো বিয়ে হয়েছে। নোবা বলে, মাই ফুট, তোর বিয়ে? কিসের বিয়ে? হ্যাঁ, কিসের বিয়ে? আমি এই বিয়ে মানি না। আমি ওর কথা শুনে সত্যি অবাক হলাম। বিয়ে মানে না মানে? এটা কেমন ধরনের কথা? আমি বললাম, এই বিয়ে মানো না মানে? 3 বার কবুল পরে কোরআন সাক্ষী রেখে আমাদের বিয়ে হয়েছে। বিয়েতে উপস্থিত সবাই জানে। তাহলে তুমি এই বিয়ে মানো না কেন? আর এটা ভুলে যেও না, বর্তমান আমি তোমার